স্টোরি ট্রোভ আর&এম চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন আমাদের বিশেষ গল্প স্মৃতির পাতায়। জীবন অনেকটা নদীর মতো, যার শুরুটা এক জায়গায় হলেও শেষটা হয়তো আমাদের সবার অজানা। কালের স্রোত জীবনকে কোথায় নিয়ে যাবে কেউ জানে না, কিন্তু কিছু বাস্তব হয়তো জীবনের মোড়কেই ঘুরিয়ে দেয়। মায়ের জীবনের সত্যি জানার উদ্দেশ্য নিয়ে তার ডায়েরির পাতায় চোখ রাখা মনোরমার। কিন্তু কি হয়েছিল নিরুপমার জীবনে, সেই সত্যি জানতে গিয়ে মনোরমাও কি মুখোমুখি হবে এক কঠিন সত্যের, যা হয়তো এক নিমেষে এলোমেলো করে দেবে ওর জীবনকে। জানতে গেলে শুনতে থাকুন আজকের আমাদের বিশেষ গল্প স্মৃতির পাতায়। সিঁড়ি দিয়ে পা টিপে টিপে ওপরে উঠে এলো মনোরমা। নিজের ঘরে ঢুকে একবার এদিক ওদিক তাকিয়ে খুব আস্তে দরজাটা লক করে নিজের পড়ার টেবিলে গিয়ে বসল। টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে হাতে লুকিয়ে থাকা ডায়েরিটা টেবিলে নামালো। ডায়েরির ওপরের মলাটে হাত বুলিয়ে বলল, আমার প্রশ্নের উত্তর। সরি মামুনি। হালকা হাতে ডায়েরিটা খুলল মনোরমা। প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা, মাই ড্রিম ওয়ার্ল্ড। মুচকি হাসল মনোরমা। পরের পাতাটা উল্টাতেই দেখল তাতে বেশ সুন্দর নকশা করা, মাঝে বেশ সুন্দর অক্ষরে কয়েকটা কথা লেখা। মনোরমা একটু চুপ করে বসে থেকে কথাগুলো পড়তে শুরু করলো। ভালোবাসা শুধু পাবার নাম নয়, নিজেকে উজাড় করে দেওয়ার নাম। লেখাটা দেখে বেশ অবাক হলো মনোরমা। ওর মামনিকে যতটা চেনে, ওর মামনি খুব গম্ভীর একজন মানুষ। শুধু কাজ আর বাড়ির বাইরে বাইরের জগতের সাথে তার পরিচয় নেই বললেই চলে। এক কথায় একেবারে রসকসহীন একজন মানুষ, তবে ভীষণ শান্ত। যে কোনো পরিস্থিতিতে যেভাবে নিজের মাথা ঠান্ডা রাখে, ও না চাইতেও অবাক হয়। মানুষটার চারিত্রিক এই বৈশিষ্ট্যের জন্যই তাকে শ্রদ্ধা না করে থাকা যায় না। ও তো মাঝে মধ্যে এটাই বুঝতে পারে না কোনো মানুষ এতটা ভালো হয় কি করে। এই কারণের জন্যই তো ওর মামনিকে এতটা ভালোবাসে। তবে মামুনির এই এত চুপচাপ থাকার কারণটা, তার এই অদ্ভুত চরিত্রের কারণ ওর আজও অজানা। বহুবার জিজ্ঞেস করেও উত্তর পায়নি। তবে ছোটবেলা থেকেই মামুনিকে এই ডায়েরিটা লিখতে দেখেছে। ওর বিশ্বাস এই ডায়েরির মধ্যেই আছে ওর সব প্রশ্নের উত্তর। কিন্তু ডায়েরিটা পড়তে গিয়ে প্রথম দফাতেই অবাক হলো ও। ওর মামুনি যে এমন প্রেমের উপমাও লিখতে পারে, ও তো ভাবতেই পারেনি। এতটা উপলব্ধি তো তারই থাকবে যে নিজে এটা অনুভব করেছে। একটা বড় নিঃশ্বাস নিল মনোরমা। ডায়েরির পরের পাতাটা উল্টাতেই দেখল একটা তারিখ দিয়ে কিছু লেখা। ও লেখাটা পড়তে শুরু করল। 23শে এপ্রিল 1996। আমি নিরুপমা সেন। আজ প্রথম এই ডায়েরিটা হাতে পেলাম। আজ আমার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। আমি স্কুল থেকে পরীক্ষায় প্রথম হয়েছি। মামা আজ ভীষণ খুশি হয়েছিল। মামিমা কখনো প্রশংসা করেননি, কিন্তু আজ ওনার মুখে আমার প্রশংসা না থাকলেও উনি যে খুশি হয়েছেন বুঝতে পেরেছি। এই ডায়েরিটা যে আমাকে দিয়েছে সে আমার মনের খুব কাছের একজন মানুষ, পার্থিবদা। পার্থিবদা আমার মামিমার দিদির ছেলে, আমার খুব ভালো একজন বন্ধু। এই বাড়িতে আমার কথা বলার লোক নেই বললেই চলে, তবে পার্থিবদার সাথে মাঝে মাঝে কথা হয়। ওরা আমাদের বাড়ির পাশের বাড়িতেই থাকে। ও বলেছিল
যে কথাগুলো আমি কাউকে বলতে পারি না সেইগুলো ডায়েরিতে লিখে রাখতে, কারণ ডায়েরির চেয়ে বড় বন্ধু কেউ না। সত্যি হয়তো তাই। কোনো মানুষের থেকে হয়তো কাগজের সহনশক্তি অনেক। তাকে আমি যাই বলি সে কখনো বিরক্ত হবে না। তাই আমার এই একাকিত্ব জীবনের প্রথম সঙ্গী হিসেবে ডায়েরিকেই বেছে নিলাম। তাছাড়া ডায়েরি কথার মানেই তো ডিয়ার আই অলওয়েজ রিমেম্বার ইউ। তাই মনের শব্দগুলোকে কথায় না প্রকাশ করে লেখাতেই প্রকাশ করব না হয়। লেখাগুলো মন্ত্রমুগ্ধের মতো পড়ছিল মনোরমা। হঠাৎ নিচ থেকে মামুনির ডাকে হোঁশ ফিরল ওর। মন, এই মন, কোথায় তুই? যাই মামুনি। বিরক্ত মুখে ডায়েরির পাতাটা বন্ধ করল ও। না, এখনো অনেক কিছু জানা বাকি। সব কথা যে স্মৃতির পাতাতেই শব্দবন্দী হয়ে রয়ে গেছে। রাত্রিবেলা নিজের ঘরে এসেই আবার ডায়েরিটা নিয়ে বসে পড়ল মনোরমা। পরের পাতাটা ওল্টাতেই বেরিয়ে পড়ল আবার একটা তারিখ। মনোরমা প্রচণ্ড কৌতূহল নিয়ে পড়তে শুরু করল। 28শে জুলাই 1996। আজ আমার নতুন স্কুল শুরু হলো। প্রথমবার নিজের চেনা জগতের বাইরেও যে একটা জগৎ আছে জানতে পারলাম। আমি আর আয়ুষিদি একসাথে স্কুলে গিয়েছিলাম। আয়ুষিদি আমার মামাতো বোন। ও আমার চেয়ে 1 বছরের বড়। ও কলা বিভাগ নিয়ে পড়ে। মামা আমাকেও বলেছিল কলা বিভাগে ভর্তি হতে, কিন্তু আমার যে ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছে। জানি বিজ্ঞান বিভাগের জন্য অনেক টাকার প্রয়োজন। মামা আমার জন্য এত করছে ছোটবেলা থেকে, আমি মামার কাছে অনেক ঋণী। কিন্তু নিজের স্বপ্নটাও আমার কাছে অনেক প্রয়োজনের। বাবা আমাকে বলতো কোনো ভালো কিছু পেতে হলে অনেক ত্যাগ মানতে হয়। তাই আমিও নিজের স্বপ্নের জন্য এতটা স্বার্থপর হবই। এতটা পড়েই চোখটা লেগে গেছিল মনোরমার। ঘুমটা যখন ভাঙল, দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখল 12:30 বাজে। হাতের ডায়েরিটার দিকে তাকিয়ে দেখল এখনো ওর হাতেই আছে। ও মুচকি হেসে ডায়েরিটা বালিশের নিচে রেখে শুয়ে পড়ল। সকালে ওর ঘুম ভাঙল নিরুপমার ডাকে। মন, কি রে, কত বেলা হয়েছে, খেয়াল আছে? উফ, এই মেয়েকে নিয়ে আর পারা গেল না। মনোরমা এক প্রকার ঝাঁপিয়ে উঠে বসল। কি, কটা বাজে মামুনি? এই রে, আজ আমার 2টি ইম্পর্ট্যান্ট ক্লাস আছে। নিরুপমা মুচকি হেসে বলল, তা ঘুমিয়ে ঘুমিয়ে কি ক্লাস করছিলি মামুনি? নিরুপমা আবার মুচকি হেসে বলল, চটপট তৈরি হয়ে নিচে আয়, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। আমাকেও তো আবার বেরোতে হবে, হাসপাতালে যেতে হবে। মনোরমা আর কিছু না বলেই ওয়াশরুমে ঢুকে গেল। কলেজে ঢুকতেই আজ একটা অদ্ভুত কাণ্ড হলো। ওর রেগুলার বসার জায়গায় একটা অন্য ছেলে বসে আছে। একেই লেট হয়ে গেছে, তার উপরে এমন ঝামেলা কার ভালো লাগে? মুখটা বেজার করে এসে বলল, এই যে মিস্টার, এটা আমার জায়গা, আপনি অন্য কোথাও গেলে ভালো হয়। ছেলেটা ওর দিকে এমনভাবে তাকালো যেন ও কোনো ভিন গ্রহের জীব। একটা ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে বলল, তার নামটা বুঝি তোমার সাদা কালির পেনে লেখা ছিল? মনোরমা প্রথমে কথাটার মানে না বুঝে একটু অবাক হলেও পরে মানেটা বুঝতে পেরে তেলে বেগুনে জ্বলে বলল, এই যে দেখুন, আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না, এমন তো নয় ক্লাসে আর কোনো জায়গা নেই। সেটা তো আমিও বলতে পারি। দেখুন আপনি কিন্তু ওয়েট, ফার্স্ট অফ অল আমি অনলি 22 ইয়ারের, সো তোমার আমাকে বুড়ো মনে হওয়ার কোনো কারণ নেই। আর সেকেন্ডলি, আমি তোমাকে দেখেছি, তো এক্সট্রা করে দেখতে বলার কিছু নেই। ইউ অসহ্য, জাস্ট অসহ্য। ছেলেটা ওর কথায় মুচকি হেসে বলল, আই নো, বাই দি ওয়ে, আই এম সপ্তর্ষি, অ্যান্ড ইউ? মনোরমা দাঁতে দাঁত চেপে বলল, ইডিয়েট। ছেলেটা ভ্রু কুঁচকে বলল, ইডিয়েট? সে তোমাকে দেখেই বুঝেছিলাম, তবে নাইস নেম। এই মুহূর্তে মনোরমার খুব রাগ হচ্ছে এই ছেলেটার ওপর।
রাগে গড়গড় করতে করতে কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে কেউ বলল, রমা, এই তাড়াতাড়ি কর, স্যার আসছে। মনোরমা আর কিছু না বলেই সপ্তর্ষির পাশের জায়গাটাতেই বসে পড়ল। সাথে সাথেই স্যার ঢুকলেন। ওদের ক্লাসও শুরু হলো। ক্লাসের মাঝেই হঠাৎ সপ্তর্ষি বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে বইয়ের দিকে তাকিয়েই বলল, রমা, তা কোথাকার, শরৎচন্দ্রের পল্লী সমাজের নাকি অন্য কোনো স্বপ্নরাজ্যের? বলেই একটা দুষ্টুমিপূর্ণ হাসি নিয়ে মনোরমার দিকে তাকালো। মনোরমা মুখটা গম্ভীর করে বলল, এক্সকিউজ মি। ইয়েস। আপনি কি আমাকে টিজ করছেন? আপনি কি জানেন এটাকে ডিস্টার্ব করা বলে? সপ্তর্ষি কোনো উত্তর না দিয়েই বইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল। ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই মনোরমা বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ সপ্তর্ষি বলল, তোমার নামটা কিন্তু বললে না। মনোরমা মুখ ঘুরিয়ে বলল, আমি যাকে তাকে আমার নাম বলি না। কথাটা বলেই বেরিয়ে গেল ও। সপ্তর্ষি ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। ঘরে ঢুকেই ব্যাগটা টেবিলে নামিয়েই দুম করে বেডে বসে পড়ল। ভীষণ রাগ হচ্ছে ওর। কি ভাবেটা কি ছেলেটা নিজেকে, জঘন্য। ওয়াশরুমে একটু ফ্রেশ হয়ে নিয়েই আবার ডায়েরিটা নিয়ে বসল। মামনির জীবনের রহস্য যে ওকে উদ্ঘাটন করতেই হবে। ডায়েরিতে লেখা এরপরের পাতাগুলো খুব সাধারণ। নতুন স্কুল, নতুন বন্ধুদের কথা, আয়ুষীর কথা, আরও অনেক বন্ধু, মামা মামির, মামিমার দিদি, এমনকি পার্থিবের কথাও বিভিন্ন জায়গায় উঠে এসেছে। তবে এইটুকু পড়ে অন্তত এইটুকু বুঝতে পারছে মনোরমা যে নিরুপমার জীবনে পার্থিব একটু হলেও গুরুত্বপূর্ণ ছিল। পার্থিবের সঙ্গে নিরুপমার ঝগড়া, খুনসুটিও নানা জায়গায় উঠে এসেছে। পার্থিব ওর থেকে 7 বছরের বড় ছিল, কিন্তু তাও ওদের সম্পর্কটা একদম বন্ধুদের মতোই ছিল। এমনকি হয়তো পার্থিব খুব স্নেহ করত নিরুপমাকে, যদিও নিরুপমার মনে হতো এগুলো স্নেহ নয়, করুণা। এক জায়গায় নিরুপমা নিজেই লিখেছে, পার্থিবদা আমাকে কতটা বোঝে জানি না, তবে সবার কাছে এটা স্নেহ হলেও আমি জানি এটা করুণা। আমি মা বাবা মরা অনাথ মেয়ে বলে হয়তো আমাকে দয়া করে, করুণা দেখায়, নয়তো ওরা এত বড় লোক, উচ্চবৃত্ত, আমার মতো একটা মেয়েকে কি করে স্নেহ করতে পারে? ও আমাকে নীর বলে। ছোট থেকে একমাত্র ওর কাছেই প্রয়োজনের চেয়েও বেশি স্নেহ পেয়েছি, কিন্তু ওর এই নীরডাকটা শুনলে মাঝে মধ্যে খুব হাসি পায়। নীর শব্দের অর্থ বাসা, অর্থাৎ বাড়ি। আর আমার না আছে বাড়ি আর না আছে বাসা। কথাটা তেতো হলেও আমি জানি এটাই সত্যি, আমি অনাথ। হঠাৎই মনোরমার চোখ দুটো জলে ভরে উঠল। মনোরমা আরও কয়েকটা পাতা পড়ল। হঠাৎ একটা জায়গায় চোখ আটকে গেল। জায়গাটায় একটু একটু পেনের কালিটা ঘেঁটে গেছে। চোখের জল পড়লে যেমন কালি ঘেঁটে যায়, অনেকটা সেই রকম। মনোরমা জায়গাটা পড়তে শুরু করল। 12ই জুলাই 1998। তারিখটা পড়েই একটু ভাবল মনোরমা। তার মানে এটা ডায়েরি শুরু হওয়ার সময় থেকে 2 বছর পর। ও আবার পড়ায় মন দিল। বাবা, তুমি আমায় ক্ষমা করো। আমি বলেছিলাম আমি আমার স্বপ্ন পূরণ করব, কিন্তু তা হয়তো হওয়ার নয়। আজ আমার এন্ট্রান্সের রেজাল্ট বেরিয়েছে, আমি র্যাঙ্কে আছি। খুব আনন্দ হয়েছিল জানো খবরটা শুনেই, কিন্তু আমার মন তো কপালে বোধ হয় স্বপ্ন পূরণ লেখা নেই। আজ বাড়িতে আসতেই মামিমা বলল আমার জন্য নাকি সম্বন্ধ এসেছে। তারা নাকি 1 মাসের মধ্যেই বিয়েটা সেরে ফেলতে চায়। 18তে পা দেওয়া মাত্রই ওরা আমাকে বাড়ি থেকে বিদায় করতে চায়। অবশ্য চাওয়াটা স্বাভাবিক। নিজের ঘাড় ভেঙে পরের মেয়ের পেছনে খরচা করতে কে চায় বলো, তাই না? আজ যদি তোমরা আমার সাথে থাকতে, হয়তো এই রকম পরিস্থিতির সৃষ্টিই হতো না। আমার ডাক্তার হওয়ার স্বপ্নটা বুঝি
আর পূরণ হলো না। এরপরের জায়গাটা হালকা ছিঁড়ে গেছে, সম্ভবত এই জায়গাটায় অনেকটা চোখের জল পড়ায় কাগজটা ফেটে গেছে। মনোরমা একটা দীর্ঘশ্বাস ফেলল, পরের পাতাটা উল্টালো। 10ই আগস্ট 1998। আমি মামা মামিমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওরা কিছুতেই আমার কথা শোনেনি। উপরন্তু মামিমা বলেছে আমি যদি বিয়ে করতে রাজি না হই তবে যেন বাড়ি থেকে বেরিয়ে যাই। আমি কি করব বুঝতে পারছি না। আচ্ছা, সত্যি কি আমার স্বপ্নটা ভেঙে যাবে? হেরে যাব আমি? কেন সব সময় আমার সাথেই এমন হয়? একবার ভেবেছিলাম বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু যাবারও যে কোনো রাস্তা নেই আমার। কিন্তু না, এত সহজে কিছুতেই হার মানব না আমি। তুমি আমার সাথে থেকো বাবা, আমি ঠিক সফল হব, তুমি দেখো। এত দূর পরেই ডায়েরিটা বন্ধ করলো মনোরমা। দেওয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখলো 12টা। না, অনেকটা রাত হয়ে গেছে, এবার শোয়া উচিত, নয়তো দেরি করলে ওই উচ্চিংড়েটা নিশ্চিত আবার ওর জায়গা দখল করবে। না, এবার আর নো চান্স। ভাবতে ভাবতেই ঘুমের দেশে পাড়ি দিল ও। সারা দিনটা আজ বেশ ভালোই কেটেছে মনোরমার। আজ ওই বাঁদরটা কলেজ আসেনি, তাই আর কেউ ওকে ডিস্টার্বও করেনি। তাই বাড়ি ফিরে মামনির সাথে ডিনার সেরেই ডায়েরিটা নিয়ে বসে পড়ল। ডায়েরির প্রতিটা পাতাতেই রহস্যের ছোঁয়া। কি হতে চলেছে এবার? ডায়েরিটা খুলেই যতটা পড়েছিল তারপর থেকে পড়তে শুরু করল। 15ই আগস্ট 1998। আজ আমার মনটা ভীষণ খুশি। কারণটা হয়তো সত্যি সত্যি স্বপ্নটা ভেঙে যাবে না। আজ একটা কাজ করছি, মানে জানি না ঠিক কি ভুল, তবে এই মুহূর্তে এটাই সঠিক মনে হচ্ছে। আজ আমি প্রলয়বাবুর সাথে দেখা করতে গিয়েছিলাম। মামা মামিমা বা বাড়ির কেউই কথাটা জানে না। প্রলয়বাবুর সাথেই আমার বিয়েটা ঠিক হয়েছে। ওনাকে বুঝিয়ে বলতে উনি আমার সমস্যাটা বুঝেছেন। হয়তো উনি বিয়েটা করবেন না, কালকেই বিয়ে হওয়ার কথা। এই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে ওনার সাথে দেখা করাটা মুশকিল ছিল, কিন্তু তবুও পিছিয়ে যায়নি, কারণ আমি হারতে শিখিনি। আচ্ছা, উনি সত্যি বিয়েটাতে না করে দেবেন তো? আমার ভীষণ চিন্তা হচ্ছে। কেন তোমরা আমায় একা ফেলে রেখে চলে গেলে মা বাবা? তোমরা থাকলে আমাকে এই অবস্থায় পড়তেই হতো না। এইটুকু পড়েই একটু থামল মনোরমা। মামনিকে যে জীবনে এতটা কষ্ট পেতে হয়েছে ও কখনো ভাবতেই পারেনি। মা বাবা না থাকার চেয়ে বড় কষ্ট হয়তো এ জগতে কিছুই নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার ডায়েরিটা খুলল। পরের পাতার লেখাটা জেল পেনের। এই লেখাগুলো বিভিন্ন জায়গায় ঘেঁটে গেছে। হয়তো লেখার সময় কারো চোখের জলের আর্দ্র স্পর্শ পেয়েছে ডায়েরির পাতাটা। একটা বড় নিঃশ্বাস নিয়ে পড়তে শুরু করলো পাতাটা। 16ই আগস্ট 1998। আমি হেরে গেছি বাবা, আমি হেরে গেছি। আমি পারিনি নিজের স্বপ্নটা পূরণ করতে। আমার অজান্তেই এই ঘটনাটা আমার সাথে ঘটে গেছে। কেন কেন বলতে পারো আমার সাথে এমন হলো? আর ও কি করে করলো এমনটা? আমার ইচ্ছে, আমার স্বপ্ন কোনোটাই তো অজানা নয় ওর কাছে। তবে কি ও আমাকে দয়া দেখালো? দয়া করে উদ্ধার করার নাম করে আমার স্বপ্নটাকে ভেঙে ফেললো ইচ্ছে করে? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে করে। আমি অন্তত ওকে আমার বন্ধু ভাবতাম, কিন্তু ও কেন করলো এমনটা? সব কিছু হয়তো ঠিক হতো। বিয়ের ঠিক আগের মুহূর্তে বিয়েতে না করে দিয়েছিল তো প্রলয়বাবু। উনিও নাকি এই বিয়েটা করতে চাইছিলেন না। ততক্ষণে মণ্ডপের সমস্ত আয়োজন শেষ, কিন্তু এমন শেষ মুহূর্তে বরের না আসার খবরটাতে বাড়িতে একটা বড় সড়ো শোরগোল পড়ে গেল। অবশ্য সেটাই স্বাভাবিক। মামিমা তো আমাকে অপয়া অলক্ষণে লক্ষ্মী ছাড়া বলে গালাগালি করা শুরু করলো। কথাগুলো সহ্য করার ক্ষমতা আমার ছিল না, খুব কষ্ট হচ্ছিল আমার। কিন্তু তার মধ্যেও আনন্দ এটা ছিল যে আমাকে হয়তো বিয়েটা করতে হবে না। মামাকেও পাড়া পড়শি সহ লোকজন অপমান করা শুরু করলো। আমি ভাবতে পারিনি এমন কিছু হতে পারে।
তাই হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম। আশেপাশের সবাই আমাকে দুশ্চরিত্রা অপয়া মেয়ে মানুষ বলছিল আমি নাকি লগ্নভ্রষ্টা হব, আর নাকি কখনো আমার বিয়ে হবে না। আচ্ছা, একটা মেয়ে কি একা বাঁচতে পারে না? বিয়ে না হলেই তাকে এই সমাজ এভাবে দোষ দেবে? মামাই অপমান সহ্য করতে পারেননি। বলছিলেন তার নাকি গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এমনটা তো আমি চাইনি। তবে কি নিজের কথা ভাবতে গিয়ে আমি আমার মামা মামিকে কষ্ট দিয়ে ফেলেছিলাম? সেই সময় হঠাৎ পার্থিবদা মামার কাছে এসে বলল আমাকে বিয়ে করবে ও। অন্ধকার হাতড়াতে হাতড়াতে সামান্য আলোর রেখা পেলে যেমন মানুষ কিছু না ভেবেই পা বাড়ায়, মামাও তেমন আর কিছু না ভেবেই রাজি হয়ে গিয়েছিলেন। আমার ইচ্ছে, আমার মতামত নেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করলেন না। আমার অগোচরে সবটা হয়ে গেল। কেউ একবারও জানার চেষ্টা করেনি এই অজানার সম্পর্কে জড়িয়ে আমার কেমন লাগছে। মামা খুশি হলেও মামিমা আর তার দিদি হয়তো এই বিয়েতে খুশি হননি, কারণ উনি কোনোদিনই আমাকে তেমন পছন্দ করেননি। কিন্তু কেন করলো এমন? এছাড়া কি কোনো রাস্তা থাকেনি? সব জেনে শুনে কেন আমার স্বপ্নটাকে ভেঙে ফেললো? এর জন্য আমি কখনো ক্ষমা করব না ওকে। এতটা পড়েই আবার থামল মনোরমা। তার মানে কি এই পার্থিবী ওর বাবা? তবে সে এখন কোথায়? আর মামনি কি তাকে মেনে নেয়নি? কি হয়েছিল এরপর? কিন্তু মামনি তো মামনির স্বপ্ন পূরণ করেছে। তাহলে তবে সত্যি কি পার্থিব ওর মামনিকে দয়া করেছিল? আর যদি করেও থাকে তবে সত্যি তো এছাড়া আর কোনো উপায় থাকেনি। তবে মামনি কেন ভুল বুঝল পার্থিবকে? সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। কি হতে চলেছে এবার? একটা দীর্ঘশ্বাস নিয়ে ডায়েরিটা বালিশের নিচে রেখে শুয়ে পড়ল, আর সাথে সাথেই ঘুমের দেশে পাড়ি দিল। সকালবেলা হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল মনোরমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখল ভোর 5:30। এত সকালে সম্ভবত ঘুম ভাঙে না ওর, কিন্তু আর শুতে ইচ্ছে করল না। তাই বালিশের নিচের থেকে ডায়েরিটা নিয়ে বিছানায় আধশোয়া হয়ে বসে আবার খুলল। যতটা পড়েছিল তার পরের পাতাটা উল্টালো। কৌতূহলটা যেন আরও বেড়ে গেছে। 17 আগস্ট 1998। আমার স্বপ্ন ভাঙার রাগের জন্য কাল বেশ কয়েকটা কড়া কথা শুনিয়ে দিয়েছি পার্থিবদাকে। না, ও আমার কথার উত্তর দেওয়ার জন্য আমাকে প্রতিবারই বোঝানোর চেষ্টা করেছে। আমাকে বোঝাতে চাইলেও আজ আমি বোঝার অবস্থাতেই ছিলাম না। তাই তাতে সত্যি আমার ধৈর্যের সীমা অতিক্রম করে গিয়েছিল। জানি যে কথাগুলো ওকে বলেছি তা অনুচিত, কিন্তু আমি বা কি করব? আঘাত খাওয়ার সৈন্যের মতো আমিও যে অসহায় এখন। পাতাটা পড়তে পড়তে যেন লেখাগুলোর মাধ্যমে ঘটনাটাকে নিজের চোখে দেখতে পাচ্ছে মনোরমা। প্রতিটা লেখা শব্দ ওর কাছে জীবন্ত হয়ে উঠেছে। একটু থেমে আবার এক নিঃশ্বাসে পড়তে শুরু করলো মনোরমা। পার্থিব ঘরে এসেই দেখল জানালার দিকে তাকিয়ে চোখের জল ফেলছে নিরুপমা। একটা জোরে নিঃশ্বাস নিয়ে বলল, নীর। এই অবস্থায় এই ডাকটা শুনে চমকে পেছনে তাকালো নিরুপমা। নীর, প্লিজ আমার কথাটা। পার্থিবকে শেষ করতে না দিয়ে নিরুপমা বলল, আমার নাম নিরুপমা, আর ওই নামেই ডাকলে আমি বেশি খুশি হব। ওর কথায় একটা দীর্ঘশ্বাস ফেলল পার্থিব। তুই আমাকে ভুল বুঝছিস নীর। আমি তার মানুষের ওপর দয়া করে করুণা দেখিয়ে মহান হওয়ার পদ্ধতিটা কিন্তু দারুণ। এর আগেও করেছিলে বুঝি? অনেক ধন্যবাদ মিস্টার পার্থিব দেবরয় আমাকে উদ্ধার করার জন্য। শেষের কথাগুলো দাঁতে দাঁত চেপে বলল নিরুপমা। এগুলো কি বলছিস তুই নীর? আমি তোকে দয়া, তুই ভুল ভাবছিস নীর। তোর ওপর দয়া করার জন্য বা কারো কাছে মহান হওয়ার জন্য আমি তোকে বিয়ে করিনি। তবে কেন করেছো আমাকে বিয়ে? আমার স্বপ্নটা নষ্ট করে দেওয়ার জন্য? প্লিজ নীর, কি সব বলছিস তুই? তোর স্বপ্ন আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি কি করে বুঝবে স্বপ্ন ভেঙে যাওয়ার যন্ত্রণাটা? কি করে বুঝবে তুমি? তোমাকে তো কখনো আমার অবস্থাতেই পড়তে হয়নি।
হাতের সামনে চাইলেই সবকিছু পেয়ে গেলে কষ্ট করে পাওয়ার সম্মান দিতে না পারাটাই তো স্বাভাবিক তোমার পক্ষে। তুমি কি করে জানবে এই অজানা সম্পর্কে জড়িয়ে আমার কেমন লাগছে? পার্থিব কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, কারণ ও জানে এখনো বললেও কিছুই বোঝাতে পারবে না নিরুপমাকে। কিছুক্ষণ চুপ থেকে বলল, অনেক রাত হয়েছে নীর, শুয়ে পড়ো, এ নিয়ে কাল কথা বলবো। কথাটা বলেই বালিশটা নিয়ে শোবার প্রস্তুতি নিতে লাগলো। বালিশটা নিয়ে মাটিতেই শুয়ে পড়ল। নিরুপমা কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এবার বিরক্তি নিয়ে বলল, আমি এখনই কথা বলতে চাই, শুনেছো তুমি? কিন্তু পার্থিব কোনো উত্তর দিল না, চুপ করে পাশ ফিরেই শুয়ে রইল। রাগে দুঃখে চোখ দিয়ে ক্রমাগত জল ঝরে যাচ্ছে নিরুপমার, কিন্তু পার্থিব তাতেও নির্বিকার। এবার আর নিজের রাগ সামলাতে না পেরে বলে ফেলল, আমি কখনো এই বিয়েটা মানব না, শুনেছো তুমি? কখনো না। এবার যেন পার্থিব একটু নড়ে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোর মানা বা না মানাতে সম্পর্কটা বদলে যাবে না। অনেক কথা বলে ফেলেছিস, এবার চুপচাপ শুয়ে পড়। গলাটা যেন ভাঙা ভাঙা শোনালো। তবে কি পার্থিব কাঁদছে? কিন্তু কেন? নিরুপমা কি কোনোভাবে কষ্ট দিয়ে ফেলেছে ওকে? দিয়েইছে তো, অনেকগুলো কড়া কড়া কথা শুনিয়ে ফেলেছে রাগের চোটে। কিন্তু ওর গলায় কি ছিল জানা নেই নিরুপমার। এই কথায় ও আর কোনো উত্তরই করতে পারল না, চুপচাপ বাধ্য মেয়ের মতো শুয়ে পড়ল। পরের দিন সকালে ঘুম ভাঙতেই দেখল নিরুপমা পার্থিব দুহাত বুকের কাছে ভাঁজ করে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। ধীর পায়ে ওর পেছনে এসে দাঁড়ালো। কিছু বলতে গিয়েও ভাষা খুঁজে পেল না। হঠাৎ ওকে অবাক করে দিয়ে পার্থিব বলল, ঘুম যখন ভেঙে গেছে চটপট ফ্রেশ হয়ে এসো নিরুপমা, কথা আছে। ভীষণ অবাক হলো নিরুপমা। এক, পার্থিবের তুমি সম্বোধনে, আর ওকে নিরুপমা বলে ডাকায়। পরে মনে পড়ল, ওই তো কাল রাত্রে নিরুপমা ডাকতে বলেছিল। কিন্তু তবুও কোনো এক অজানা কারণে চোখ দুটো জলে ভরে উঠল। ও আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে গেল। নিরুপমা ফ্রেশ হয়ে আসতেই পার্থিব বলল, কাল সারা রাত অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা ঠিক কি ভুল জানি না, তবে এছাড়া হয়তো আর কোনো উপায় নেই। কথাটা বলেই একটা দীর্ঘশ্বাস ফেলল। নিরুপমা তখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। পার্থিব আবারও বলল, আমি ভেবেছি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, একটা ফ্ল্যাট। কথাটা শেষ হতে না দিয়ে চরম বিস্ময় নিয়ে নিরুপমা বলল, চলে যাব মানে? কোথায় যাব? আর তোমার সাথে মানে? পার্থিব আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভয় নেই, আমাকে বিশ্বাস করতে পারো। আর এই বাড়িতে থাকলে তোমার স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। আর তাছাড়া আমি চাই না সবাই আমাদের সম্পর্কের কথাটা জানুক। কথাটা বলেই দরজার দিকে এগিয়ে গেল। নিরুপমা তখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে। ঘর থেকে বেরিয়ে যেতে গিয়েও থেমে গিয়ে বলল, স্বপ্ন সবাই দেখে নিরুপমা, কেউ বড় আর কেউ ছোট। হাতের কাছে টাকা থাকলেও সব কেনা যায় না। স্বপ্ন কেনা যায় না, বিশ্বাস কেনা যায় না, আর ভালোবাসা থাক। যাই হোক, তৈরি হয়ে নিও সময়। বাড়িতে এখন অনেক লোক, তাই সমস্যা হতে পারে, তবে আশা করি ম্যানেজ করে নিতে পারবো। কথাটা বলেই বেরিয়ে গেল পার্থিব। নিরুপমা হতভম্বের মতো ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। এতটা পরেই আবারও থামল মনোরমা। প্রায় সকাল 8টা বেজে গেছে। 9টা থেকে ক্লাস, তৈরি হতে হবে। একটা দীর্ঘশ্বাস ফেলে ডায়েরিটা নামিয়ে রাখলো। মনে মনেই ভাবল, এই মানুষটাকে কি করে ভুল বুঝতে পারে মামনি? সত্যি কি এই মানুষটা এতটা খারাপ হতে পারে? আর কিছু না ভেবেই তৈরি হতে গেল ও। কলেজে ঢুকেই নিজের জায়গায় বসে পড়ল মনোরমা। বইটা সবে বের করেছে,
হঠাৎ সপ্তর্ষি এসে ওর পাশে বসে পড়ল। মনোরমা এতে প্রচণ্ড অবাক হয়ে বলল, এটা কি হলো? সপ্তর্ষি আগের দিনের মতোই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিয়ে বলল, কোনটা? ক্লাসে কি আর কোনো জায়গা ছিল না? আহা, নোট ছিল, বাট আমারই পছন্দ হয়নি। বলেই ওর দিকে একটা দুষ্টুমিপূর্ণ হাসি নিয়ে তাকালো। মানেটা কি? এটা কি ধরনের অসভ্যতামি? এটা অসভ্যতামি না, তবে কি এভাবে একটা মেয়ের পাশে বসে পড়াটাকে কি বলে? তাই যদি হয় তবে তো তুমিও অসভ্যতামি করেছো। কেন করনি? আমি আমি কখন? কেন, সেদিন তো তুমিও আমার পাশে বসেছিলে। কই, আমি তো এমন বলিনি। এখন তোমার মতে যদি এটা অসভ্যতামি হয়, দেন আমি তো বলতেই পারি এটা তোমার কাছেই শেখা। মনোরমার ভীষণ রাগ হলেও ও কিছুই বলতে পারল না। চুপচাপ মুখ ফুলিয়ে বসে রইল। সপ্তর্ষি ওর দিকে তাকিয়ে মুচকি হাসল। বাই দ্য ওয়ে ম্যাডাম, এই ঝগড়াঝাটি ছেড়ে কি বন্ধুত্ব করা যায় না? মনোরমা মুখ ঘুরিয়ে বলল, না, যায় না। এরপর আর কথা হয়নি ওদের। মনোরমা স্কুটিটা নিয়ে সবে মাত্র কলেজের থেকে বেরোবে। হঠাৎ সপ্তর্ষি ওর স্কুটিটা পেছন থেকে ধরল। এই ঘটনায় মনোরমা রীতিমতো রেগে গেছে। কি শুরু করেছো বলো তো তুমি? কেন বিরক্ত করছো এভাবে? দেখো, আমি কিন্তু এবার প্রিন্সিপালকে কমপ্লেন করব। আসলে আমার বাইকটা খারাপ হয়ে গেছে, লিফট লাগবে। তো রাস্তায় গিয়ে হাত দেখাও, আমি কি করব? লিফট দেবে? হ্যাঁ, মামার বাড়ির আবদার, পারবো না। সপ্তর্ষি মুচকি হেসে বলল, মামার বাড়ির নয়, শ্বশুর বাড়ির। মনোরমা চোখ দুটোকে কপালে তুলে বলল, কি বললে? ওই যে লিফট দিতে। আরে না, তারপর কি বললে? ও তারপর তারপর বললাম মামার বাড়ির নয়, মাসির বাড়ির। কেন, তুমি কি শুনলে? মোটেও না, তুমি ওটা বলনি। তুমি তো কি শুনেছিলে মনোরমা? সপ্তর্ষি মুচকি হেসে বলল। মনোরমা অবাকের শেষ সীমায় পৌঁছে বলল, কি বললে তুমি আমাকে? তুমি আমার নাম জানলে কি করে? কেন, তোমার গলার আইডেন্টিটি কার্ডটা এত সুন্দর অ্যাডভার্টাইজিং করছে, অন্য কাউকে কি দরকার? এরপর খানিকক্ষণ ধরে ওদের মধ্যে খুনসুটি চলল। তারপর আর কিছু না বলেই মনোরমা স্কুটি স্টার্ট দিল। কারণ ও জানে এই ছেলেকে বলা আর দেওয়ালে মাথা ঠোকা এক, তাই কথা না বাড়িয়ে যাওয়াই হয়তো বুদ্ধিমানের কাজ। ঘরে এসে ফ্রেশ হয়েই ডায়েরিটা নিয়ে বসে পড়ল মনোরমা। আজ ওর কৌতূহলের পরিমাণটা আরও বেশি। প্রতিটা পাতাই তো নতুন চমক দিচ্ছে ওকে। পরের পাতা উল্টাতেই আবারও একটা তারিখ বেরিয়ে পড়ল। 25শে আগস্ট 1998। আজ 7 দিন হলো আমরা নতুন ফ্ল্যাটে এসেছি। সেদিন বাড়ি থেকে বেরোতে একটু সমস্যা হয়েছিল বটে। সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল পার্থিবের মাকে নিয়ে। তিনি আমাকে অনেক অপমান করেছেন। তার মতে আমি তার ছেলেকে কেড়ে নিয়েছি, তাদের থেকে দূরে সরিয়ে রেখেছি। হয়তো কথাটা কিছুটা হলেও সত্যি। আমার জন্যই তো ও। যাই হোক, এই 2 দিন হলো আমি কলেজ যাচ্ছি। কখনো ভাবিনি স্বপ্নটা সত্যিই পূরণ করতে পারবো। এখন সেই রাতের কথা মনে পড়লে নিজেরই লজ্জা হয়। কত খারাপ কথা বলেছি আমি পার্থিবদাকে, অথচ ও। সত্যি ওর মতো করে আমাকে কেউ বুঝবে না। ও চাইলেই আমার সুযোগ নিতে পারে, আর আইনত ওর সেই অধিকার আছে। কিন্তু আমাকে নিজের এতটা কাছে পেয়েও কোনো দিন খারাপ দৃষ্টিতে দেখেনি। আমি যে কত বড় ভুল ভেবেছিলাম এখন তা বুঝতে পারছি। এখন তো মনে হয় সেদিন যদি পার্থিব বিয়েটা না করতো তবেই হয়তো আমার স্বপ্নটা ভেঙে যেত। মামা মামিমা কোনো দিন আমার স্বপ্নটা পূরণ হতে দিত না। আমার বয়সের তুলনায় আমার উপলব্ধিটা হয়তো অনেক বেশি। এই 19 বছর বয়সে এমন প্রতিকূলতার সম্মুখীন হয়তো কেউই হয় না। এতটা পড়েই পরের পাতা উল্টালো মনোরমা। বেরিয়ে পড়ল আবারও একটা নতুন তারিখ, 5ই অক্টোবর 1998। দেখতে দেখতে পুজো চলে এলো। এবার এটা হয়তো প্রথম পুজো আমরা বাড়ির লোকের সাথে কাটাতে পারবো না। জানি না ওরা কেন আমাকে পছন্দ করে না, যদিও সেটাই হয়তো স্বাভাবিক। একটা
একটা অনাথ মেয়েকে কেউই কখনো নিজের বাড়ির বউ বানাতে চাইবে না। কিন্তু পার্থিব সব জেনে শুনে এই গরল পাত্র মুখে নিল কেন? কেন করলো আমার জন্য এত কিছু? অনেকবার জিজ্ঞেস করেছি ওকে, কিন্তু প্রতিবারেই এক উত্তর, সব প্রশ্নের জবাব হয় না আর সব কাজের কারণ হয় না। এরকম উত্তরের পর কি আর কিছু জিজ্ঞেস করা যায়? আমিও দেখবো কতদিন এমন করে চালায়, একদিন তো বলবেই। এতটা পড়ে একবার মুচকি হাসলো মনোরমা। সত্যিও জানে না এই পার্থিব দেবরয় ওর বাবা কিনা, কিন্তু উনি ওর মামুনির জন্য একদম পারফেক্ট। আবারও পড়তে শুরু করলো মনোরমা। কাজের চাপটা হয়তো ওর একটু বেশিই বেড়ে গেছে, কিন্তু এর মধ্যেও নিজের প্রতিটা দায়িত্ব পালন করে। এখানে আসা পর্যন্ত একদিনও আমাকে একা কলেজ যেতে দেয়নি। মাঝে মধ্যেই জানতে ইচ্ছে করে ও এত ভালো কেন। বলে ভগবান যখন সব দরজা বন্ধ করে দেয় তখন একটা দরজা খুলে দেয়। আমার জন্য পার্থিব সেই দরজা। আমার জীবনে জাদুকর হয়ে এসেছে ও। ও আমার খুব ভালো বন্ধু, হয়তো প্রকৃত বন্ধু। আবার একটা পাতা উল্টালো মনোরমা। এই তারিখটা আগেরটার কয়েকদিনের পরের। 14ই অক্টোবর 1998। আজ অষ্টমী। আমরা যে ফ্ল্যাটে থাকি তার একদম সামনেই বেশ বড় করে একটা পুজো হয়। আজ ইচ্ছে ছিল শাড়ি পরার, কিন্তু শাড়ি তো আমি নিজে পরতেই পারি না। ও বাড়িতে মামি নয়তো আয়ুষিদি পরিয়ে দিত, কিন্তু এখানে কে পরিয়ে দেবে আমার? তাই শাড়ির বদলে একটা লং চুড়িদার পরেই তৈরি হয়ে নিলাম। পার্থিব বলতে বলতেই ঘরে ঢুকলো। আর কত দূর তৈরি হলে সবাই। বাকি কথাটা শেষ করতে পারল না। অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল নিরুপমার দিকে। অজান্তেই একটা হাসি খেলে গেল ওর মুখে। নিরুপমা তখন হাত দিয়ে চুলটা খোঁপা করার চেষ্টা করছে। কোনো রকমে এলোমেলো ভাবে খোঁপাটা করেই পার্থিবের দিকে তাকালো। হ্যাঁ, হয়েছে আসলে চুলটা। কথাটা শেষ হতে না দিয়েই পার্থিব ওর এলোমেলো খোঁপাটা হাত দিয়ে খুলে দিল। নিরুপমা অবাক হয়ে ওর দিকে তাকালো। পার্থিব মুচকি হেসে বলল, চুলটা খোলাই থাক, এটাই বেশি ভালো লাগছে। হঠাৎই এক রাশ লজ্জা এসে ঘিরে ধরল নিরুপমাকে। ওর অবস্থা দেখে পার্থিব আবার মুচকি হেসে বলল, আর আপনাকে লজ্জা পেতে হবে না, আমি নিচে যাচ্ছি, তুমি এসো। কথাটা বলেই চলে গেল পার্থিব। নিরুপমাও ওর যাবার দিকে তাকিয়ে মুচকি হাসল। এতটা পড়েই আবারও ডায়েরিটা নামিয়ে রাখলো মনোরমা। না, আজ অনেকটা দেরি হয়ে গেছে, কিন্তু ওর মামুনি আর বাবার সম্পর্কের সমীকরণটা জটিল হলেও সেটা যে ভীষণ মিষ্টি বুঝতে অসুবিধা হচ্ছে না মনোরমার। আর ওর কোনো সন্দেহ নেই, ও বুঝতে পারছে এই পার্থিব দেবরয়ই ওর মামুনির সেই ভালোবাসার মানুষ আর ওর বাবা। কিন্তু সে এখন কোথায়? ভাবতে ভাবতেই চোখ দুটো বন্ধ করে নিল মনোরমা। ঘুম ভাঙতেই আবারও ডায়েরি নিয়ে বসে পড়ল মনোরমা। পরের পাতাটা উল্টাতেই পরের দিনের লেখাটা বেরিয়ে গেল। 15ই অক্টোবর 1998। আজ নবমী, তাই আজ আমরা আশেপাশের ঠাকুরগুলো ঘুরে দেখব ঠিক করেছি। এই পুজোর সময়টাই পার্থিব ছুটি পেয়েছে, নয়তো সময়ই হতো না। পার্থিব আর নিরুপমা আশেপাশের ঠাকুরগুলো দেখতে বেরিয়েছে। নিরুপমার কখনোই জানা ছিল না কলকাতার এই জাঁকজমক পুজো সম্পর্কে। ওদের বাড়িটা বেলগাছিয়াতে হলেও বাড়ির আশপাশ এলাকাটা বেশ গ্রাম্য। তাছাড়া কখনোই তেমনভাবে কলকাতা আসার সুযোগ হয়ে ওঠেনি ওর, তাই ও অবাক হয়ে চারিদিক দেখছিল। পার্থিব ওর আচরণে মুচকি হেসে ওর হাতটা শক্ত করে ধরল। এতে নিরুপমা অবাক হয়ে পার্থিবের দিকে তাকালো, তবে কিছু বলল না। কেন যেন এটা ওর ভীষণ ভালো লাগছে। মনে হচ্ছে এই প্রথমবার ভরসাযোগ্য একটা হাত ওকে আগলে রাখছে। বাড়ি ফেরার পথে পার্থিব নিরুপমাকে জানালো ওরা কালী পুজো উপলক্ষে বাড়ি ফিরবে। পার্থিবের মা যেতে বলেছেন। নিরুপমা এই কথায় মনে মনে খুশি হলো।
এতদিন পর আপনজনদের আবার দেখতে পাবে ভাবলেই ওর আনন্দ হচ্ছে। এতটা পরেই ডায়েরিটা বন্ধ করে রাখলো মনোরমা। কলেজের জন্য তৈরি হতে হবে। কলেজ পৌঁছতেই ও দেখল আজ ও সপ্তর্ষি ওর পাশের জায়গাটায় নিজের আধিপত্য বিস্তার করে নিয়েছে। মুখ কোঁচকালো, কিন্তু হঠাৎ একটা দুষ্টুমি খেলে গেল ওর মাথায়। সপ্তর্ষির পাশে বসে বলল, এই যে সপ্তর্ষির সমাহার, গোটা ক্লাসে মনে হয় আজও ভালো জায়গা নেই, তাই না? সপ্তর্ষি থতমত খেয়ে ওর দিকে তাকালো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমাকে বলছো? মনোরমা ভ্রু কুঁচকে বলল, আমার জানা মতে সপ্তর্ষির সমাস সপ্ত ঋষির সমাহার, তাই হয়তো তোমাকেই বলেছি। সপ্তর্ষি মুচকি হেসে বলল, ও তবে নামটা বেশ ভালো, আই লাইক ইট। সপ্তর্ষির কথায় থতমত খেয়ে গেল মনোরমা। ও তো ভেবেছিল এই রকম বললে সপ্তর্ষি রেগে যাবে, কিন্তু তেমন কিছুই হলো না। মুখে এক রাশ বিরক্তি নিয়ে চুপচাপ বসে রইল। সপ্তর্ষি ওর কাণ্ড দেখে মুচকি হাসল। বাড়িতে ফিরে ফ্রেশ হয়েই ডায়েরিটা নিয়ে বসে পড়ল। এই ডায়েরিটা যেন ওকে নিজের নেশায় ফেলে দিয়েছে। আজ নিরুপমা আর পার্থিব ওদের বাড়িতে এসেছে। কালী পুজোটা এই বাড়িতে বেশ বড় করেই হয়। এই বাড়িতে আসার পর থেকে নিরুপমাকে শাড়ি পরতে হচ্ছে, যদিও এখন ও শাড়িটা বেশ গুছিয়েই পরতে পারে। পুজোর কাজকর্ম অনেক কিছুই নিরুপমাকে করতে হচ্ছে। পার্থিবের বোন নম্রতা আর আয়ুষী ওকে হাতে হাতে সাহায্য করে দিয়েছে। নিরুপমা সবে পুজোর ফল কেটে বেরোতে যেতেই পার্থিবের মা ফাল্গুনী দেবী বললেন, বলি ভোগটা বুঝে এখন আমাকে বানাতে হবে? এই দেখো, আমি পারবো না বলে দিলুম। তুমি যদি ভেবে থাকো শুধু পায়ের উপর পা তুলে বসে বসে খাবে, তবে তা চলবে না, আগেই বলছি। নিরুপমার মুখটা শুকিয়ে গেল। একটু চুপ থেকে বলল, না না মা, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক করে নেব। কথাটা বলেও চিন্তায় পড়ে গেল নিরুপমা। ও কোনোদিন এত ভোগ একসাথে রান্না করেনি। প্রথম শ্বশুরবাড়িতে এসে ও কখনোই কাউকে কিছু বলতে চায় না, তাই সব কথাই মেনে নিয়েছে। তবে ভোগ রান্না পারবে কিনা তা একটা বড় ব্যাপার। একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে পা বাড়ালো। সবজিগুলো কেটে পেতলের বড় হাঁড়িটায় খিচুড়ি বসালো। পার্থিবদের পরিবার একান্নবর্তী, তাই অনেক লোক, আর পুজো বলে আরো অনেকেই এসেছেন। নিরুপমা সবজিগুলো কড়াইতে দিতে যেতেই বাড়ির পরিচালিকা ফুল্লরা মাসি তাকে স্টিলের কড়াইতে সবজিগুলো চাপাতে বারণ করল। বলল নাকি মা ঠাকুরন দেখলে তুলকালাম কাণ্ড করে দেবেন। নিরুপমা অবাক হয়ে পেছনে তাকালো। বাড়ির প্রৌঢ় পরিচারিকা ফুল্লরা ভীত চোখে তাকিয়ে আছে। নিরুপমা শুকনো মুখে বলল, আসলে আমি জানতাম না গো ফুল্লরা মাসি, আসলে কখনো এই কাজ করিনি তো। এই ফুল্লরাই হেসেলের দিকটা সামলায়। ফুল্লরা মাসি হাসি মুখে বলল, ঠিক আছে গো, তুমি বরং ওই কোণা থেকে ঠাকুরের পেতলের কড়াইটা আনো, আমি তোমাকে এখান থেকেই বলে দিচ্ছি। নিরুপমা আর বেশি দেরি না করে ফুল্লরার কথা অনুযায়ী একে একে সব করল। অন্যদিনে হেসেলে অন্য লোক আসলেও আজ হেসেল ফাঁকা। হয়তো নিরুপমাকে একা হাতে সব করানোর উদ্দেশ্যেই এই ব্যবস্থা। তবে নিরুপমা নিজের যতটা সম্ভব সব দিয়েও ভালোভাবে সবটা করার চেষ্টা করছে। ও চাইছে ওর শ্বশুরবাড়ির সবাই যেন আর ওর উপর রাগ করে না থাকে। ভোগের থালাটা সাজিয়ে ঠাকুরের কাছে রাখতেই একজন মহিলা পেছন থেকে বললেন, আরে বাহ ফাল্গুনী, তোমার বৌমা তো দেখি বেশ কাজের, একা হাতেই সবটা করে ফেললো, বড় লক্ষ্মীমন্ত মেয়ে। কথাটায় ফাল্গুনী দেবীর মুখটা কুঁচকে গেল। উনি ভাবেননি নিরুপমা সত্যি একা সব করে ফেলবে। তার উপর প্রতিবেশীর প্রশংসায় আরও রেগে গেলেন। মুখে একটা বিরক্তিপূর্ণ হাসি নিয়ে বলল, হ্যাঁ সত্যিই লক্ষ্মীমন্ত,
তবে নিরুপমার মুখে এই কথায় হাসি ফুটে উঠল। পার্থিব সকাল থেকে একবারও নিরুপমাকে দেখতে পায়নি, আর এত লোকের মাঝে কাউকে জিজ্ঞেস করতেও পারছে না। দুয়ারে আমপল্লবটা লাগাতে যাচ্ছিল, হঠাৎ সামনের দিকে চোখ যেতেই অবাক হয়ে তাকালো। ঠাকুর ঘর থেকে সবে বেরিয়ে আসছে নিরুপমা। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, মুখে নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে, তবে এতে ওকে আরো মিষ্টি লাগছে। শাড়ির আঁচলটাকে কোমরে গুঁজে রেখেছে। আজ এই বাচ্চা মেয়েটাকে অনেকটা বড় লাগছে, একেবারে পাকা গৃহিণী। পার্থিবের ঠোঁটে একটা হাসি খেলে গেল। নিরুপমা ওর দিকে পার্থিবকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, কিছু বলবে? পার্থিব একটু থতমত খেয়ে বলল, না মানে তুমি সকাল থেকে কোথায় ছিলে, একবারও দেখিনি। এই প্রশ্নটারই ভয় পাচ্ছিল নিরুপমা। ও মনে মনে প্রমোদ গুনল, কারণ ও জানে এখন এই সত্যিটাকে পার্থিবকে বললে পার্থিব এই নিয়ে রাগারাগি করবে। আমতা আমতা করে বলল, আসলে আমার তো ওর কথা শেষ হওয়ার আগেই দুজন মহিলা এসে ওকে জোর করে নিয়ে গেল। পার্থিব আর চেয়েও কিছু বলতে পারল না, তবে নিরুপমা যেন হাফ ছেড়ে বাঁচল। পরের দিন জামাই ফোঁটা। সেই উপলক্ষে বাড়ির ছেলে ও জামাইদের জন্য বেশ জাঁকজমকভাবেই রান্নাবান্না হয়েছে। নানা রকম ভালো ভালো খাবারও হয়েছে। নিরুপমার মামিমাও এই বাড়িতে রান্নাবান্না করছেন। সব মিলিয়ে এক এলাহি ব্যবস্থা। দুপুরবেলা সকলকে খেতে দেওয়া হলো। নিরুপমা বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না, আর আজ বেশ বেলা হয়ে গেছে। কিন্তু বেচারি আজ কাউকেই কিছু বলতে পারছে না। পার্থিব বাকিদের সাথে খেতে বসেছে। নিরুপমাকে এভাবে দেখতে যদিও ওর ভালো লাগছিল না, তবু কিছু বলতে পারছে না। বাড়ির এত লোক, বড়দের সামনে নিজের বউয়ের তরফদারি করতে এলে ব্যাপারটা ভালো দেখায় না। তাই ও চাইছে নিরুপমাই নিজের জন্য কিছু বলুক। সবার খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে দেখে নিরুপমা সামনে রাখা থালাটা হাতে নিতেই ফাল্গুনী দেবী চোখ রাঙিয়ে বললেন, ওখান দিয়ে কি হবে বাচ্চা? নিরুপমা স্বাভাবিকভাবেই বলল, সবার খাওয়া তো প্রায় শেষ, তবে আমরাও বসে গেলেই তো হয়। কথাটা শুনে যেন আকাশ থেকে পড়লেন ফাল্গুনী দেবী। বাকিরাও এমন ভাব নিয়ে তাকালো যেন ভুল কিছু শুনে ফেলেছে। এই মেয়ে বলে কি, স্বামীর এখনো খাওয়া হলো না আর মহারানীর পেট সইছে না? একজন ভদ্রমহিলা বলে উঠল। এমন মেয়ে ছেলে বাপের জন্মে দেখেনি কো। বাড়ির বড়রা, এমনকি শ্বশুর ভাসুর, কেউ এখনো খেয়ে উঠল না, আর উনি খাওয়ার চিন্তা করছেন। থম্মে সইবে নে। এ কি বউ গো তোমার ফাল্গুনী বৌঠান? আরও একজন ভদ্রমহিলা পাশ থেকে বললেন, আমরা স্বামীর খাওয়া হলে পরে তার থালাতেই খাই এখনো, আর এই মেয়ে তো দেখি এসবের ধারও ধারে না। আর একজন মন্তব্য করে উঠলেন। এসব শুনে ফাল্গুনী দেবী আরও রেগে গেলেন। পার্থিবের এসব কথা বিরক্ত লাগছে। রেগে বলল, এই যে দেখুন, নিজেদের বাড়িতে যদি কাজ না থাকে তবে বসে ঘুমোন, আমাদের ব্যাপারে নাক গলাবেন না। আমার স্ত্রী কখন খাবে, কোন থালায় খাবে, সেটা বলার আপনারা কে? কথাটা শুনেই একজন বলে উঠলেন, এ কি গো ফাল্গুনী বৌঠান, তোমার ছেলেকে তো দেখি এই মেয়ে আগেই আঁচলের তলায় বেঁধে ফেলেছে। যে ছেলে কখনো কারোর মুখের ওপর কথা কইতো না কো, সে এখন এমন ধরে কথা বলছে, কি সর্বনেশে মেরে বাবা। পার্থিব এই কথায় আরও রেগে বলল, এর মধ্যে নীরকে টানছেন কেন আপনারা? প্লিজ দয়া করে এসব ভুলভাল কথা বলা বন্ধ করুন। ফাল্গুনী দেবী পার্থিবের কথাটা কানে না তুলেই বললেন, সর্বনেশে হবে না তো কি হবে? মা বাপের শিক্ষা আছে নাকি? জন্মের পরেই তো মা বাপকে খেয়ে ফেলেছে, এখন আমার ছেলেটাকেও বশ করেছে। এই মেয়ের চালচলনের কোনো ছিঁড়ি আছে নাকি? আমার পার্থ বাবার মতো মতিচ্ছন্ন ধরেছিল, যার জন্য এই কুলক্ষণে মেয়েকে বাড়িতে তুলে এনেছে। দেশ উদ্ধারের শখ হয়েছিল কি না? নয়তো যে মেয়ের বিয়ের দিন বিয়ে ভেঙে যায়, তার চরিত্র আর কেমন হবে?
পার্থিব এবার প্রচণ্ড রেগে বলল, স্টপ ইট মা, যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। হ্যাঁ, দেশ উদ্ধারের শখ হয়েছিল আমার, আর কেন কি করেছি তার কৈফিয়ত দিতে বাধ্য না আমি। আর নির্কুলক্ষণে না সুলক্ষণে সেটা বিচার করার দায়িত্ব তোমাদের দেওয়া হয়নি। পার্থিবের কথায় ফাল্গুনী দেবী কাঁদো কাঁদো মুখ করে বললেন, ওমা পার্থ, এ তোর কি হলো বাবা? তুই শেষে এই মেয়েটার জন্য মাকে কথা শোনালি? এই মেয়ের জন্য, যার চরিত্রের কোনো ঠিক নেই, আর না আছে জাতপাতের ঠিক, না জানি মা বাপ কোন জঙ্গল থেকে তুলে এনেছিল। ফাল্গুনী দেবীর কথা শেষ হওয়ার আগেই নিরুপমা আর চুপ থাকতে না পেরে রেগে বলল, আমার মা বাবার সম্পর্কে আর একটা বাজে কথা বললে কিন্তু আমি সহ্য করব না। আপনি আমাকে যা ইচ্ছে বলুন, কিছু বলবো না, কিন্তু আমার মা বাবাকে এর মাঝে টানবেন না। তবে কিন্তু এতক্ষণ ধরে গুরুজন বলে চুপ করে থাকলেও এবার আর পারবো না। দেখুন, আপনি আমার মায়ের মতো, তাই এতক্ষণ আমাকে যা নয় তাই বললেও আমি সহ্য করছি, কিন্তু তার মানে কিন্তু মোটেও এটা নয় যে সব সময় সহ্য করব। আর রইল আমার স্বামীর থালায় ভাত খাওয়ার কথা, তো আমার স্বামী কখনোই আমাকে পায়ের নিচে রাখতে চায়নি, বরং সম্মানের সাথে আমাকে তার পাশে স্থান দিয়েছেন। তাই এই রকম নিয়মে আমি বিশ্বাস করি না। ক্ষমা করবেন যদি আমার কথায় আপনার খারাপ লেগে থাকে। নিরুপমার কথায় পার্থিবের মুখে হাসি ফুটে উঠল। ও তো চাইছিল নিরুপমা নিজে এসবের প্রতিবাদ করুক, কিন্তু নিরুপমার থেকে কোনো উত্তর না পেয়ে ওর ভীষণ রাগ হচ্ছিল। ফাল্গুনী দেবী চোখ দুটো গোল গোল করে বললেন, ওমা পার্থ, বাবা দেখেছিস কেমন মেয়ে, তোর সামনে তোর মাকে কথা শোনাচ্ছে, আর তুই এই মেয়েটার তরফদারি করছিলি। পার্থিব মুচকি হেসে বলল, আমার মনে হয় না ও কিছু ভুল বলেছে। আর কথা শোনানো বললে এটাই বলবো, এটাকে কথা শোনানো বলে না মা। কথাটা বলেই নিরুপমার উদ্দেশ্যে বলল, নীর, আমি ঘরে যাচ্ছি, খাওয়া শেষ করে তাড়াতাড়ি এসো, দরকার আছে, বলেই চলে গেল পার্থিব। এরপরেও নিরুপমাকে খানিকটা কথা শুনতেই হলো সবার কাছ থেকে। ঘরে এসে নিরুপমা দেখল পার্থিব বিছানায় আধ শোয়া হয়ে বসে একটা বই দেখছে। নিরুপমার উপস্থিতি টের পেয়ে ওর দিকে তাকালো। নিরুপমা অপরাধীর মতো মাথাটা নিচু করে বলল, আমাকে ক্ষমা করো, আমি সত্যি মাকে এমন বলতে চাইনি। মা বাবাকে কিছু বললে আমি সহ্য করতে পারি না, তাই আমার ভুল হয়ে গেছে। পার্থিব মুচকি হেসে ওর সামনে দাঁড়িয়ে ওর হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, তুমি যা করেছো একদম ঠিক করেছো নীর। একটা কথা মাথায় রাখবে, তুমি যতই এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, আশেপাশের সবাই তোমার সেই এগিয়ে যাওয়ার পথে বাধার সৃষ্টি করবে, বেঁধে দিতে চাইবে তোমার পা দুটো শেকল দিয়ে, কিন্তু তবু কখনো থেমে যাবে না, সব সময় এগিয়ে যাবে যাই হয়ে যাক না কেন। কারণ তুমি যদি থেমে যাও তুমি হেরে যাবে, আর হেরে গেলে শুধু তুমি আমাকেও হারিয়ে দেবে, ছোট করে দেবে আমাকে সবার সামনে। আর আমি জানি তুমি সেটা চাও না। একটা কথা মাথায় রাখবে নীর, এই রাস্তায় যেতে আমি শুধু তোমাকে সাহায্য করতে পারি, সঠিক রাস্তা দেখাতে পারি, কিন্তু এগিয়ে তো তোমাকেই যেতে হবে। নিরুপমা অবাক হয়ে পার্থিবের দিকে তাকালো। ও তো কোনোদিন ভাবেইনি এভাবে আগলে রাখার কেউও কখনো ওর জীবনে আসবে, এভাবেও কেউ ওকে বুঝবে। ওর চোখ দুটো অজান্তেই জলে ভরে উঠল। ডায়েরিটা বন্ধ করলো মনোরমা। চোখ দুটো ওরও ভিজে গেছে। সত্যি তো, জীবনে খুব প্রয়োজন এভাবে সবসময় পাশে থেকে আগলে রাখার একটা মানুষ। আচ্ছা, ওর জীবনেও কখনো আসবে এমন কেউ, ভেবেই চোখটা বন্ধ করে নিল মনোরমা। আর সাথে সাথেই চোখের সামনে ভেসে উঠল সপ্তর্ষির মুখটা। কলেজের টিফিন পিরিয়ড হতেই মনোরমা কলেজ ক্যাম্পাস থেকে ক্যান্টিনের দিকে পা বাড়ালো। নিজের জন্য একটা স্যান্ডউইচ আর কফি অর্ডার করে বইটা বের করে বসলো। বাবা, তুমি তো দেখছি হেব্বি পড়ুয়া, খেতে এসেও বই পড়ছো। কথাটা বলতে বলতেই ওর পাশের জায়গাটায় বসে পড়ল সপ্তর্ষি। মনোরমা মুখ কুঁচকে ওর দিকে তাকালো।
তোমার কি আর কোনো কাজ নেই আমার পেছনে লাগা ছাড়া? আচ্ছা, তো অনেক কাজ আছে, কিন্তু এই মুহূর্তে এটাই সঠিক মনে হচ্ছে। এরপর বেশ খানিকক্ষণ আবারও মনোরমা আর সপ্তর্ষির মধ্যে খুনসুটি চলল, এবং অবশেষে সপ্তর্ষিকেই ক্যান্টিনে মনোরমার খাবারের বিলটা পে করতে হলো। সপ্তর্ষি ক্লাসে এসে মনোরমার পাশে বসতেই মনোরমা মুচকি হেসে বলল, কেমন জব্দ হলেন? মজা হয়েছে? এবার অল্পের মধ্যে ছেড়ে দিলাম, নেক্সট টাইম কিন্তু পুরো পকেট ফাঁকা করিয়ে ছাড়ব। সপ্তর্ষি মুচকি হেসে বলল, অসুবিধা নেই, তোমার খরচা তো আমি সারা জীবন ওঠাতে রাজি। মনোরমা এই কথায় ভ্রু কুঁচকে তাকালো। সপ্তর্ষি মুচকি হেসে বলল, কিন্তু এবার তোমাকে মানতেই হবে, আমি তোমার জন্য কিছুটা হলেও স্পেশাল। নয়তো এত লোক থাকতে শুধু আমাকেই কেন বিল পে করতে বললে? তার মানে কি প্রেমে টেমে পড়লে নাকি? মনোরমা প্রচণ্ড বিরক্ত হয়ে গজগজ করতে করতে চুপচাপ বসে রইল। সপ্তর্ষি ওর দিকে দুষ্টু হাসি নিয়ে তাকিয়ে রইল। বাড়ি ফিরেই আজও ফ্রেশ হয়েই ডায়েরিটা নিয়ে বসে পড়ল মনোরমা। এখনো যে অনেক কিছু জানা বাকি। আজ 2 দিন হলো নিরুপমারা আবার ফ্ল্যাটে ফিরে এসেছে, কিন্তু মনটা একদম ভালো নেই ওর। ও তো চাইছে সবটা ঠিক করতে, কিন্তু তবুও কিছুই যেন ঠিক হচ্ছে না। তাছাড়া আর একদিন পরে কলেজ খুলবে, তারপরই রেজাল্টটা নিয়েও বেশ চিন্তায় আছে ও। ওর এই রেজাল্টের সাথে যে পার্থিবেরও সম্মান জড়িয়ে আছে। আকাশের দিকে তাকিয়ে এক মনে কথাগুলো ভেবে গেল ও। বাইরে তখন বেশ জোরেই বৃষ্টি নেমেছে। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকায় গ্রিলের ফাঁক দিয়ে বৃষ্টির ঝাপটা এসে মুখে লাগছে ওর, কিন্তু সরে যেতে ইচ্ছে করছে না। হঠাৎ কাঁধে একটা স্পর্শ পাওয়ায় পেছনে ফিরে তাকালো। পার্থিব ওর পেছনেই এসে দাঁড়িয়েছে। ভাবনায় এতটাই মশগুল ছিল ও যে পার্থিবের উপস্থিতিটা বুঝতেই পারেনি। পার্থিব শান্ত স্বরে বলল, কি হয়েছে নীর? নিরুপমা একবার অসহায় দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, চিন্তা হচ্ছে, কি জানি কেমন রেজাল্ট হবে। পার্থিব মুচকি হেসে বলল, কেমন আবার হবে? তবে যেমনই হোক পাস তো করবে। তবে টাই পাস করলেও চলবে, তবু ফেল করো না। যদিও তোমার যা বুদ্ধি, এর চেয়ে বেশি আশাও করা যায় না। পার্থিবের মুখে এই কথা শুনেই মুখ ঘুরিয়ে নিল নিরুপমা। পার্থিব ডাকলেও সাড়া দিল না। পার্থিব মুচকি হেসে ওর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল, নীর, কথাটা শোনো আমার। নিরুপমা তবু মুখ ঘুরিয়ে নিতে গেলে পার্থিব বলল, আমি জানি আমার নীর কখনো খারাপ রেজাল্ট করতেই পারে না। তাছাড়া তুমি কেমন পরীক্ষা দিয়েছো তা তো তুমি জানো। তবে এত চিন্তার কি আছে? যেমন পরীক্ষা দিয়েছো নাম্বারও তেমনই হবে। তবে তুমি না জানলেও আমি জানি তোমার রেজাল্ট ভীষণ ভালো হবে। নিরুপমা অবাক দৃষ্টিতে ওর দিকে তাকালো। ছলছল দৃষ্টিতে তাকিয়ে বলল, এতটা বিশ্বাস করো আমাকে? পার্থিব তার উত্তরে বলল, হঠাৎ কোথাও খুব জোরে শব্দ করে বজ্রপাত হলো। নিরুপমা চমকে উঠে প্রচণ্ড ভয় পেয়ে পার্থিবকে জড়িয়ে ধরল। আকস্মিক এই ঘটনায় পার্থিব অবাক হলেও ওর মুখে একটা হাসি খেলে গেল। 2 হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নিরুপমাকে। হয়তো বোঝাতে চাইল, সব সময় এভাবেই সব বিপদ থেকে আগলে রাখবো তোমাকে, কখনো কিছুর আঁচ আসতেই দেব না। এতটা পরেই আবারও থামল মনোরমা। সবকিছু এতটা মিষ্টি থাকা সত্ত্বেও কেন আজ এত দূরত্ব ওদের মধ্যে? কোথায় আছে ওর বাবা? নিরুপমার কলেজ ছুটি পড়েছে বেশ কয়েকদিন হলো। এবার নতুন ইয়ার, নতুন ক্লাস। কলকাতার কিছুই এখনো ওর তেমন দেখা হয়ে ওঠেনি। পার্থিব কাজের চাপে সময় করে উঠতে পারে না। যদিও এতে ওর কোনো অভিযোগ নেই, ছেলেটা সত্যি একটু বেশিই ব্যস্ত, কিন্তু এর মধ্যেও যথাসম্ভব সময় দেওয়ার চেষ্টা করে ওকে। তবে মনের চেয়ে আজকাল তার সান্নিধ্য একটু বেশিই ভালো লাগে।
তা কি করে বোঝাবে ও? মনটা তাই মাঝে মাঝেই খারাপ হয়ে যায়। আজ রবিবার, ছুটির দিন হওয়ায় পার্থিব আজ বাড়িতেই আছে। বিকেলও হয়ে গেছে প্রায়। নিরুপমা আজ নিজের হাতে গাজরের হালুয়া বানালো। এটা ওর নিজেরও ভীষণ প্রিয়, তবে পার্থিবের পছন্দ হবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। গাজরের হালুয়াটা নিয়ে ঘরে আসতে দেখে পার্থিব সোফায় হেলান দিয়ে বসে কয়েকটা ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে। নিরুপমা ওর কাছে এসে বসল। মিষ্টি হেসে বাটিটা বাড়িয়ে দিয়ে বলল, নাও। পার্থিব অবাক হয়ে ভ্রু কুঁচকে বলল, এটা কি? গাজরের হালুয়া, আমি নিজের হাতে বানিয়েছি। পার্থিব ভ্রু কুঁচকে বলল, বাবা, আজ এত সৌভাগ্যের কারণ? নিরুপমা কিছু না বলেই মুচকি হাসল। পার্থিব মুখে নিয়ে বলল, দারুণ হয়েছে। নিরুপমা মুচকি হেসে বলল, সত্যি? তবে চলো। পার্থিব অবাক হয়ে বলল, কোথায় যাব? নিরুপমা মিষ্টি হেসে বলল, এখানে আসার পর থেকে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। কলকাতায় কত ঘোরার জায়গা আছে, কিন্তু কোথাও নিয়ে যাওনি তুমি আমাকে। আর এখন তো আমার কলেজও ছুটি। সবসময় বাড়িতে বসে থাকতে কার ভালো লাগে? তাই চলো না, আমরা ঘুরতে যাব আজ। পার্থিব ভ্রু কুঁচকে বলল, ও, তার মানে এতক্ষণ এই জন্য গাজরের হালুয়া ঘুষ দেওয়া হচ্ছিল? নিরুপমা মুখ বেঁকিয়ে বলল, তাই হয়েছে, এবার চলো তো। পার্থিব এবার গম্ভীর মুখে বলল, আজ সময় হবে না নীর, অফিসেরও একটা দরকারি কাজ আছে, অন্য কোনো দিন যাই। নিরুপমা এতে রেগে বলল, তোমার কোনোদিনই সময় হবে না, বাদ দাও, যাওয়ার দরকার নেই, বলেই মুখ ঘুরিয়ে নিল। পার্থিব একটু অবাক হলো। এটাই কি সেই মেয়েটা যে সব সময় নিজেকে একটা কৃত্রিম গম্ভীরতার আড়ালে লুকিয়ে রাখে? যে বয়সে এইটুকু হলেও যার উপলব্ধি, কথাবার্তা একেবারে সবার থেকে আলাদা, আর আজ সেই ওর সামনে এমন বাচ্চাদের মতো আচরণ করছে। মেয়েটার এই রূপটা হয়তো একমাত্র ওরই জানা আছে। নিরুপমার এই অবস্থা দেখে পার্থিব বলল, আমি কিন্তু বেশি সময় দেব না, 10 মিনিটে তৈরি হতে পারলে ভালো, নয়তো যাওয়া ক্যান্সেল। মনোরমা আবারও ডায়েরিটা খুলতেই বেরিয়ে গেল একটা নতুন পাতা। নিরুপমা পার্থিবের সাথে আজ প্রথমবার কোথাও বের হচ্ছে। ওর তাই ভীষণ আনন্দ হচ্ছে। বেরোনোর সময় এই ঘোরা ব্যাপারটা নিয়ে কত প্ল্যান করেছে। পার্থিবকে গাড়ি নিয়েও আসতে দেয়নি, হেঁটে হেঁটে ঘোরার মজাই আলাদা। রাস্তায় এসেই ওরা একটা ট্যাক্সি ধরল। নিরুপমা তো বেরিয়ে থেকেই এটা ওটা সেটা বলেই চলেছে, চুপ করার কোনো নামই নেয় না। পার্থিবের অবশ্য ব্যাপারটা খুব একটা খারাপ লাগছে না। ট্যাক্সি থেকে নেমেই ওরা এলো ভিক্টোরিয়ায়। পার্থিব টাকা মিটিয়ে এগোতেই যাবে, নিরুপমার সামনে আইসক্রিম পার্লার দেখে আনন্দিত হয়ে বলল, এই দেখো আইসক্রিম পার্লার, চলো না, আমরা আইসক্রিম খাবো, প্লিজ প্লিজ চলো না। পার্থিব আর কিছু না বলেই মুচকি হাসল। নিরুপমা ছুটে আইসক্রিম পার্লারের সামনে যেতে গেলে পার্থিব ওর হাতটা টেনে ধরল। বলল, আস্তে নীর, কত গাড়ি ঘোড়া আছে রাস্তায়, এভাবে কে ছোটে? এটা তোমার বেলগাছিয়ার কাঁচা রাস্তা নয়, এটা কলকাতা, এখানে সব সময় গাড়ি ঘোড়া ছোটে, একটু অসাবধান হলে কি হতে পারে জানো? একদম হাত ছাড়বে না আমার, বলেই ওর হাত ধরে নিয়ে গেল। এভাবেই পুরোটা রাস্তায় একবারও হাত ছাড়েনি পার্থিব নিরুপমার। নিরুপমাও আর ছাড়ানোর চেষ্টা করেনি। এই হাতটা যে ও ছাড়তে চায় না কখনো। এতটা পরেই আবারও বন্ধ করে রাখলো মনোরমা। হঠাৎ কলিং বেল বাজার শব্দে নিরুপমা দরজাটা খুলল। খুলতেই একটা মিষ্টি দেখতে ছেলের হাস্যোজ্জ্বল মুখ দেখা গেল। ছেলেটা ভেতরে ঢুকেই বলল, হাই আন্টি, আমি সপ্তর্ষি চৌধুরী, মনের কলেজের বন্ধু। আসলে ও সকালেই নোটবুকটা ফেলে এসেছিল, তাই। নিরুপমা মুচকি হেসে বলল, ও তুমি ভেতরে এসো না, আমি মনকে ডেকে দিচ্ছি, বলেই চলে গেল নিরুপমা। কিন্তু নিরুপমার মুখটা হঠাৎ করেই চেনা লাগছে সপ্তর্ষির।
বারবার মনে হচ্ছে কোথাও যেন দেখেছে, কিন্তু কোথায় দেখেছে কিছুতেই মনে করতে পারল না। নিরুপমা মনোরমাকে ডেকে আনলো। মনোরমা সপ্তর্ষিকে দেখেই বলল, এই তুমি কি করে এখানে এলে, আর কিসের জন্য এসেছো? সপ্তর্ষি ওর দিকে খাতাটা বাড়িয়ে দিয়ে বলল, এটা দিতে এসেছিলাম। মনোরমা ভ্রু কুঁচকে বলল, এটা তো তুমি কাল কলেজেও দিতে পারতে, বলেই গটগট করে খাতাটা নিয়ে নিজের ঘরে চলে গেল। নিরুপমা ডাকলো, তবুও শুনল না। মুচকি হেসে সপ্তর্ষিকে বলল, তুমি কিছু মনে করো না, ও একটু এরকমই। সপ্তর্ষি মুচকি হেসে বলল, না না আন্টি, আমি কিছু মনে করিনি। কথাটা বলেই সপ্তর্ষি বেরিয়ে গেল। আর ওর কথা ভাবতেই একটা মুচকি হাসি ফুটে ওঠে মনোরমার মুখে। ঘড়িতে তখন প্রায় 11টা, কিন্তু কিছুতেই ঘুম আসছে না মনোরমার। ওই ডায়েরিটা নিয়ে বসল। সেদিন রান্নাঘরে আটা মাখছিল নিরুপমা। হঠাৎ পার্থিবকে জোরে জোরে চিৎকার করে ওকে ডাকতে শুনে একটু অবাক হলো ও। পার্থিব আবারও ডেকে উঠতেই ও আর দেরি না করে কোনো রকমে হাতটা ধুয়ে চটপট করে ছুটে বেরিয়ে এলো। পার্থিব মুচকি হেসে বলল, আজ বিকেলে তৈরি থেকো, আমরা ঘুরতে যাব, কেমন? কথাটা বলেই বেরিয়ে গেল পার্থিব। নিরুপমা ওর যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল। ডায়েরিটা নামিয়ে রেখেই ঘুমের দেশে বাড়ি দিল মনোরমা। কাল আবার কলেজ যেতে হবে। কলেজে আজ 3rd ইয়ারের এক্সামের ফর্ম ফিল আপ আছে। মনোরমাও নিজের ফর্মটা নিয়ে ফিল আপ করা শুরু করলো। সপ্তর্ষিও ওর পাশে বসেই ফর্ম ফিল আপ করছে। মনোরমা নিজের নামটা লিখে গার্জেনের জায়গায় নিরুপমার নামটা লিখতেই সপ্তর্ষি অবাক হয়ে বলল, নিরুপমা সেন দেবরয়? মনোরমা ভ্রু কুঁচকে বলল, হ্যাঁ, আমার মামনির নাম। সপ্তর্ষি আরও অবাক হয়ে বলল, উনি তোমার মা? মনোরমা প্রচণ্ড অবাক হয়ে বলল, হ্যাঁ, কেন বলো তো? সপ্তর্ষি এই কথায় কোনো উত্তর না দিয়ে শুধু মাথা নাড়ালো। কিন্তু ওর কপালে হঠাৎ করেই একটা চিন্তার ছাপ পড়ল, যার কারণ মনোরমার অবগত হলো না। হঠাৎ কি এমন হলো সপ্তর্ষির? ও কি এমন জানতে পারলো যে ও মনোরমাকে এড়িয়ে যেতে চাইল? নিরুপমা দেবরয়ের সাথেই বা কি সম্পর্ক সপ্তর্ষির? পার্থিবের খোঁজ কি আদৌ পাবে মনোরমা? কোন সত্যের মুখোমুখি হতে চলেছে সে? এই সমস্ত ঘটনার সত্য জানার জন্য আপনাদের পার্ট 2 এর জন্য অপেক্ষা করতে হবে। আর পার্ট 2 পাওয়ার জন্য আপনাদের অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে।